মনিরুল ইসলাম, এই যে হত্যাকাণ্ডটি ঘটে গেল, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখছেন কিনা জানি না, যে পুলিশ যে বয়ানটা হাজির করেছে, পুলিশের বয়ানটা কেউ বিশ্বাস করছেন না, যে এই দুই লিকলিকে তরুণ 19 আর 23 বছর বয়সী তারা ইয়াবা খেতে কেনই বা গণপতি চক্রবর্তীর বাড়ি যাবেন, আর কেনই বা তারা বাধাগ্রস্ত হওয়ার পরে চারজনকে খুন করে ফেলবেন, এটা সম্ভব কিনা সেই প্রশ্নটা একেবারে গণপতি চক্রবর্তীর পরিবার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি তুলে সয়লাভ করে ফেলেছেন। পুলিশ খুব দ্রুতই তদন্ত শেষ করে ফেললো কিনা এবং পুলিশের বয়ানটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, অনেকে বলছেন এই যে একটা হিন্দু সংখ্যালঘু পরিবারকে বাড়ি ঢুকে হত্যা করা, এটা কোনো বিশেষ উদ্দেশ্যে ঘটে থাকতে পারে কিনা। আপনার কি মনে হয়, মানে এই ঘটনাকে কেন্দ্র করে যেসব আলোচনা, যেসব অবিশ্বাস আর পুলিশের যে বয়ান, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতেও আমি দেখেছি নিউজটা। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। আমি এইটার প্রতি, এই যে মানে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। তো আসলে এই ধরনের ঘটনা, এই সিমিলার ক্যাটাগরির ঘটনা আমরাও পেশাগত জীবনে অনেক ফেস করেছি। হয়তো এই সংখ্যা বা জায়গা ভিন্ন, কিন্তু এই ধরনের নানা পরিচয়ের মানুষের এইরকম হত্যাকাণ্ড বিভিন্ন সময় হয়েছে। তো সেগুলো তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি কখনো কখনো অবিশ্বাস্য কোনো তথ্য আসলে বেরিয়ে এসেছে, বাট সেটা সাক্ষ্য প্রমাণ দিয়ে যাচাই করে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে। তো এখানে যেটি পুলিশ দুইজন আসামিকে অভিযুক্ত হিসাবেই গ্রেপ্তার করেছে, যারা বয়সে তরুণ বলা যায়, এবং তারা ইয়াবা সেবী বলে দাবি করা হয়েছে, যে তারা ইয়াবা খেতে গিয়েছিল পাশের ছাদে, সেখান থেকে মানে এটি দেখে ফেলা এবং বাধা দেওয়ার কারণে ওই ছাদে বা সিঁড়িতেই হত্যা করেছে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে, এবং তারপর তার বাসার ভিতরে ঢুকে ওয়াইফ যে প্রীতিলতা চক্রবর্তী এবং আর দুই সন্তান, অর্থাৎ মেয়ে ইউনিভার্সিটি পড়ুয়া বা পাশ করেছে সদ্য, এরকম একটি কন্যা এবং আর একটি শিশুকে হত্যা করেছে। তো এই ঘটনার ক্ষেত্রে কতগুলো, আমি সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতেই বলছি, আমি যেহেতু এক্স্যাক্টলি ঘটনার তদন্তকারীদের সাথে বা তদন্তে কি কি তারা পেয়েছে সেটি আমি এক্স্যাক্টলি জানি না, যতটুকু তারা প্রকাশ করেছে ততটুকু দেখেছি। তাতে অনেকগুলো অসঙ্গতি, অনেক প্রশ্নবোধক চিহ্ন আসলে এসেছে। যে মানে একটা প্রশ্ন আমি দেখেছি যে একেবারে এটা এরা যে আইনগত ব্যাখ্যাগুলো খুব ভালো বোঝে, বা তদন্তের যে সূত্রগুলো, ফরেন্সিক ডিজিটাল ফরেন্সিক্স এগুলো বোঝে, বা অপরাধ বিজ্ঞান পড়েছে বা অপরাধ বিজ্ঞানের সূত্র জানে, সেটি নয়। কিন্তু সাধারণভাবে যে প্রশ্নটা এসছে, ডেড বডি পাওয়া গেছে আবার বেডরুমে, তো সিঁড়িতে বা ছাদে নাকি রক্তেরও কোনো চিহ্ন নাই। তারপরে এই দুই তরুণ সম্পর্কে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে তাদের বাবা মা এবং এলাকাবাসী অনেকে বলছে যে তারা মাদকসেবী নয়। এটি এটি এই তথ্যগুলো এসেছে। তারপরে শার্ট নিয়ে দেখলাম একটা বিভ্রান্তি, যে আগের রাতে পুলিশ সদস্যের গায়ে যে শার্ট, আর পরের দিন অভিযুক্ত দুইজনের একজনের গায়েও সেম শার্ট। তো শার্ট ধরেন এটিও মানে কাকতালীয় হতে পারে, অথবা কি ঘটনা সেটি আসলে পুলিশকেই এটার ক্লারিফিকেশনটা দিতে হবে। তো এর বাইরে প্রশ্ন আসে যে হ্যাঁ, এই দুইজন চারজনকে হত্যা করতে পারে কিনা। হ্যাঁ, এটা সম্ভব, একেবারে সম্ভব নয় তা না। দুইজন চারজনকে হত্যা করতে পারে, বা এই ঘটনা যে একেবারে মানে যেভাবে এখন এই ঘটনাগুলো যেহেতু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এসেছে, অনেকগুলো অসঙ্গতি এসেছে, এইটা পুলিশকেই আসলে ক্ল্যারিফাই করতে হবে। এবং সেই সাথে এখানে ডিজিটাল ফরেনসিক্সটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মানে এই দুইজনের মানে যদি দস্তাদস্তি হয়ে থাকে, আবার দেখা যাচ্ছে যে তিনজনের মুখ পুড়িয়েও দেওয়া হয়েছে বা ঝলসে দেওয়া হয়েছে, পুড়িয়ে ঠিক না, ঝলসে দেওয়া হয়েছে। তো এগুলোর কারণ কি? আবার পুলিশের বক্তব্য থেকে এসছে যে তারা হত্যা করার পর শাওয়ার করেছে, তারপরে মোবাইল পানিতে ডুবিয়ে রেখেছে, এবং ইয়াতে খেজুর খেয়েছে, শশা খেয়েছে, এই সব বক্তব্য এসেছে। তো এগুলো যেহেতু চারজনই মারা গিয়েছে, খেজুর তারা খেয়েছিল, শশা তারা খেয়েছিল না আসামিরা খেয়েছিল, এটা বলাটা আসলে খুব কঠিন। হ্যাঁ, এখন যদি আসামিরা স্বীকার করে পুলিশের কাছে, সেটি আমি জানি না সেটা করেছে কিনা, তাহলে ভিন্ন
বিষয়। তো এই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, মানে কমন যে বিষয়গুলো থাকে, সেগুলো যদি প্রত্যক্ষদর্শী না থাকে সেই ক্ষেত্রে তো প্রথমেই খুঁজতে হয়, অনেকগুলো অপশনস খোলা রেখে কিন্তু তদন্তটা শুরু করতে হয়, অর্থাৎ খোলা মনে, যে হ্যাঁ প্রথমত তাদের সাথে মানে এই যে হত্যাকাণ্ডের যে ধরন, যে প্যাটার্ন যেটা দেখা যাচ্ছে, তাতে বোঝা যায় যে যারা হত্যা করেছে তাদের একটা প্রচন্ড আক্রোশ ছিল, অর্থাৎ প্রিভিয়াস এনমিটির একটা বিষয় কিন্তু থাকে। তো সেই দিক থেকে এখানে প্রিভিয়াস এনমিটির কোনো তথ্য পুলিশও বলছে না বা অন্য কেউই বলছে না, কারণ নিরীহ শিক্ষক, উনি শিক্ষকতা করেন, একটা মানে গণিতের শিক্ষক হিসাবে উনি নিঃসন্দেহে প্রাইভেট মানে টিউশনি করান এবং সেই টাকা সঞ্চয় করে একটা বাড়ি করেছেন। মেয়ে বিবাহযোগ্য মেয়ে এবং মেয়ের বিবাহ ঠিকও হয়েছে, এরকমটি আমি দেখেছি। তো এই রকম একটা পরিবারের সাথে এই দুই যুবকের বা তরুণের যে এনমিটি ছিল, এটা কেউ এখন পর্যন্ত একজন মানুষও বলছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তারা আসলেই মানে ইয়াবা সেবী কিনা। যদি ইয়াবা সেবী না হয় কিংবা নতুন ইয়াবা সেবী হয়, তাহলে শুধুমাত্র তাদের বাধা দেওয়ার কারণে তারা 4টি হত্যাকাণ্ড ঘটাবে কিনা, এটা একটা। তারপরে আবার বলা হচ্ছে, হ্যাঁ যদি কেউ ইয়াবায় মানে গভীরভাবে আসক্ত হয়, অর্থাৎ ভীষণ আসক্ত হয়, যে ইয়াবা সেবন করার পর মানে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে তার সেন্স যেটা সেটা কাজ করে না, এটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই হত্যাকাণ্ডগুলো বিশেষ করে বাসায় ঢুকে, আবার যদি তাকে আমি ধরেও নেই যে সাদে বা সিঁড়িতে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে আবার বাসায় ঢুকে এই আরো 3টা মানুষকে হত্যা করা, কিংবা এই যে শাওয়ার করা, খেজুর খাওয়া, শশা খাওয়া, তারপর মোবাইল আপনার পানিতে ডুবিয়ে রাখা, এগুলো কিন্তু আবার মানে এই যে ক্রাইম সিনকে ইয়ে করার জন্য, অর্থাৎ যে ফুটপ্রিন্টস গুলো, যে সিগনেচার গুলো, সেগুলো গোপন করার জন্য যে চেষ্টা, অর্থাৎ মোবাইল গুলো সব। তো এইটা আবার ওইভাবে গভীর আসক্ত মানুষ যার হুঁশ থাকে না, তাদের পক্ষে কিন্তু এইগুলো করাটা খুব ডিফিকাল্ট। তো যেহেতু এটা এই পরিবারটি হিন্দু পরিবার, মাইনরিটি কমিউনিটি ভুক্ত, তো আমরা দেখেছি যে বাংলাদেশে মানে এর আগে এখানে যদি আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, যে এই যে আপনি হিন্দু কমিউনিটি প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলেন বটে, গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল বলছেন হিন্দু কমিউনিটির বলে এটাকে বিশেষভাবে দেখা দরকার, যে হিন্দু সম্প্রদায়ের এই পরিবারটাকে একরকমের উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে নিশানা করে হত্যা করা হলো কিনা। অন্যদিকে আরেক দল বলছেন যে এটা একটা সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির প্রসঙ্গ। আমি আপনার কাছে আসলে এখানে একটু জানতে চাই যে পুলিশ কি সংখ্যালঘু পরিবার টার্গেট হলে সেটাকে অন্যভাবে দেখে কিনা, এবং মানে প্রশ্ন তো নানা রকম উঠছে, পাশের নির্মাণাধীন ভবনটা রেখে, নিরিবিলি ভবনটা রেখে এই দুই যুবক কিভাবে নামলেন, এবং সাংবাদিকরা এই প্রশ্নও করেছেন যে 3তলা ছাদ থেকে 2তলা ছাদে নেমে তারা কি করে নিরাপদ থেকে মানে হাত পা না ভেঙে ইয়াবা খাচ্ছিলেন। আর ওই যে শক্তির প্রসঙ্গটা, যে 13 বছর শিশু মানেও কিন্তু তাদের সবচেয়ে ছোট যে সন্তান, ছেলেটা 13, মেয়েটা 25, স্ত্রী 50, গণপতি চক্রবর্তী নিজে 65, সুস্থ সবল 4টা মানুষ, মানে এটা সম্ভব কিনা। আর আপনি যে বললেন যে পুরোপুরি একরকমের আবার মানে এই ক্রাইম ধামাচাপা দেওয়ার কাজগুলো তারা খুব সুচারুভাবে করেছে বলে পুলিশ এখন বলছে, মানে এটা টার্গেট কিলিং কিনা, হিন্দু সম্প্রদায় বলে কিনা, এগুলো কি বাংলাদেশের পুলিশ দেখে? সকল নাগরিকই সমান, কিন্তু মানে এটা এভাবে দেখা হয় কিনা আলাদা করে, এবং দেখবার কারণ আছে কিনা। কারণ পৃথিবীর অনেক দেশে, মানে আমি জানি যুক্তরাজ্যে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তদন্ত করা হয়, এটার একটা মানে এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে। আমি জানি না বাংলাদেশে হয় কিনা। দেখুন, এটি আসলে তথ্য অর্থাৎ ক্লু অনুসন্ধানের হিসেবেই দেখা হয় যে মাইনরিটি কমিউনিটি হলে, হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, সেটা মানে এদের ধরাই হয় সংখ্যালঘু, মানে অপেক্ষাকৃত দুর্বল মানে কমিউনিটি। এটি ধর লঘু বললেই তো আসলে বোঝাই যায় যে এটা অপেক্ষাকৃত দুর্বল কমিউনিটি। তো সেইটার ক্ষেত্রে আর যে পার্সপেক্টিভ, যেটা অর্থাৎ 5 আগস্টের পর থেকে যেভাবে মাইনরিটিদেরকে মানে সেই তৌহিদি জনতা, আবারও বলি যে তৌহিদি জনতার উত্থান এবং ইসলামাইজেশন করার একটা যে প্রক্রিয়া চলমান, মানে এটাকে যে একটা সোশ্যাল মুভমেন্ট হিসাবে নিয়েছে, সোশ্যাল ইসলামাইজেশন প্রসেসটাকে। তো সেই ক্ষেত্রে মাইনরিটি হিসাবে এটা অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। সেই সাথে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, সেটা হলো আপনার আমরা দেখেছি, অতীতে দেখেছি যে কোন টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা অর্থাৎ মানে আপনি
উগ্রবাদী বলেন আর যেভাবেই বলেন, সন্ত্রাস টেরোরিস্ট গ্রুপ বলেন, আউটফিটস, তাদের টার্গেট কিন্তু মাইনরিটি কমিউনিটি। এবং এই যে হত্যার যে ধরন, আপনার মনে থাকার কথা, বেশ কয়েক বছর আগে গোপীবাগে এক পীরের আস্তানায় ঢুকে 6 জনকে কিন্তু জবাই করে হত্যা করা হয়। তারপরে আমরা দেখেছি যে 2015 সালের মাঝামাঝির পর থেকে 2016 সালের কিন্তু বিভিন্ন সময়ে উত্তরবঙ্গ কেন্দ্রিক অনেক পুরোহিত, মানে ঢাকায় তারা ব্যর্থ হয়ে যাওয়ার পরে ঢাকায় তারা এই যে আইএস পন্থী যারা, যদিও আল কায়দা নিয়েই খুব বেশি কথাবার্তা হচ্ছে, কারণ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল থেকে এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেই এটি এসছে, কিন্তু প্রাসঙ্গিকভাবে যে বিষয়টা অনেকেই হয়তো লক্ষ্য করছে না, যে আইএস, ইসলামিক স্টেট পন্থী যারা, তারা কিন্তু মানে এই আল কায়দার চাইতে কম সক্রিয় নয় বাংলাদেশে। কারণ এই যে সাম্প্রতিককালে যে বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, যাদের নাম বেরিয়ে এসছে, এরা কিন্তু সবাই আইএস পন্থী, অর্থাৎ নব্য জেএমবি। তো জেএমবি এবং পরবর্তীতে নব্য জেএমবির একটা প্যাটার্নই ছিল মাইনরিটি কমিউনিটিকে টার্গেট করা, এবং তারা এই অনেকগুলো হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে। আমি যে সময়টা বললাম 2015 সালের মাঝামাঝি থেকে 2016 সালের একেবারে হোলি আর্টিজানের আগে পর্যন্ত উত্তরবঙ্গে দিনাজপুর, তারপরে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে, বিভিন্ন জায়গায় পুরোহিত হত্যা, তারপরে মন্দিরে হামলা, এগুলো করেছে। ফলে এটা কিন্তু এদের টার্গেটের ভিতরেই, অর্থাৎ এবং প্যাটার্ন যেটা, এই যে জবাই করা ঠান্ডা মাথায়, বা এই যে হত্যা করা, শ্বাসরোধ করে হত্যা করা, ঘরে ঢুকে, এত ফলে এই প্যাটার্ন কিন্তু এটার সাথে মিল আছে। মানে তাদের যে টার্গেট সিলেকশন, অর্থাৎ টার্গেট নেচার অফ টার্গেটস, সেইটার সাথে কিন্তু আবার এইটা মিলে। ফলে এই বিষয়টাকেও মাথায় রেখে, অর্থাৎ সবগুলো অপশনস ওপেন রেখেই আসলে তদন্ত কাজটা করা উচিত। তো সেই ক্ষেত্রে আর এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে আরো একটা অসঙ্গতির কথা, যেটা মানে প্রশ্ন এসছে, যে যাওয়ার সময় মানে দেখা গেছে যে ছাদ আবার বাইরে থেকে তালা দেওয়া, গেটটা, এরকম একটা তথ্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো সেই গেটটা আবার তালাও বা কে মেরে গেল। তো এত হুঁশ থাকলে তো তারা, মানে যারা এত মানে সচেতন ভাবে এই কাজগুলো করেছে, যে যাতে সহজে কেউ দেখতে না পারে, ঢুকতে না পারে, তো তাহলে তো প্রশ্নই আসে যে তাহলে কি তারা মানে মানসিকভাবে সুস্থ ছিল নাকি ইনটক্সিকেটেড ছিল, সেই প্রশ্ন কিন্তু আসে। ফলে এই প্রশ্নগুলোর জবাব পুলিশকে পরিষ্কার করতে হবে, ক্ল্যারিফাই করতে হবে, এবং সেই সাথে ফরেনসিক এভিডেন্স কি কি আছে সেইটাকে মিলাতে হবে। মিলাতে না পারলে, কারণ তদন্ত প্রক্রিয়াই হলো একটা মালা গাঁথার মতো, কোথাও কোনো গ্যাপ হয়ে গেলে তখন অবিশ্বাসের কিন্তু সন্দেহের সৃষ্টি সেখানে হবেই। তো সেই বিষয়টাকে বিবেচনা করেই পুলিশেরই এখন দায়িত্ব হয়েছে, যে ধরেন আমরা তদন্ত করতে গিয়ে অনেক সময় দেখেছি যে ধরেন আসামিকে প্রেসার দেওয়ার পরে আসামি গড় গড় করে স্বীকার করেছে, যা প্রশ্ন করা হচ্ছে সবই হা হা উত্তর দিয়ে যাচ্ছে তারা। কারণ এই যে ইমাজিনেশন এক ধরনের মানে আমি আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে দেখা গেছে যে আসামি একেবারে হড় হড় করে সব বলে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কোনো কারণে সে বলেছে আসলে সে ঘটনার সম্পর্কে জানেই না, ঘটনা শুনে দেখে এবং চাপে পড়ে স্বীকার করেছে। আমি একটা ঘটনার কথা আপনাকে বলতে পারি। 2015 সালে আমাদের এই যে এখন গাবতলীর কাছাকাছি আর কি, একজন পুলিশের এএসআই কে হত্যা করা হলো ছুরি মেরে। তো যে আসামিকে ধরা হলো, ওই হাতে নাতেই একজন ধরা পড়ে, মানে 3 জন ছিল, 2 জন পালিয়ে যায়, একজনকে পুলিশ ধরে ফেলে ঘটনাস্থল থেকে। এটা চেকপোস্টে ডিউটি করছিল, তো তখন দারুসালাম থানা এলাকায়। তো ওখানে তো ওকে ধরার পর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পর সে গড় গড় করে বলতে থাকে যে এখানে শাহজাহানপুর, বগুড়ার শাহজাহানপুরের ছেলে, সে শাহজাহানপুরের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অনেক বিএনপি নেতার নাম বলে, বিএনপি এবং জামাতের নেতা, যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা এই হত্যা করতে পাঠিয়েছে। তো এইটা পুলিশ অ্যাকর্ডিংলি মামলা রেকর্ড করে, ওই থানায় মামলা হয়, এদেরকে নাম দিয়ে মামলা হয়, কেউ কেউ গ্রেপ্তার হয়, এবং সে ছাত্র শিবিরের সাথে জড়িত, এগুলো সে সব স্বীকার করে। তো মামলা হয়ে যায়। পরে
আমি আসলে যাইনি, কিন্তু আমি তো তখন ডিবিতে, আমি জয়েন্ট কমিশনার, আমার এডিশনাল কমিশনার উনি নিজে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এসেছে থানা থেকে। তো 2 দিন পরে মানে এই আসামিকে পরের দিন রিমান্ডে পাঠানো হয়েছে, মানে কোর্টে পাঠানো হয়েছে, কোর্ট থেকে রিমান্ডে এনেছে। রিমান্ডে আনার পরেও থানায় সে আছে। তো আমাদের এক অফিসার বলতেছে যে স্যার এই ঘটনাটা বোধহয় মানে মনে হচ্ছে এইরকম না। আমি বললাম কিভাবে? বলে স্যার এই যে যা যা বলছে এটার সাথে মিল পাওয়া যাচ্ছে না, এখানে একটা জঙ্গিদের একটা পাওয়া যাচ্ছে, অন্য একটা সূত্র থেকে আমি জানতে পেরেছি এটা। তো আমি বললাম যে ঠিক আছে, তাকে আসামিকে নিয়ে এসো, আর মামলাটা আমরা নিয়ে আসি। তো তদন্ত বা ডিবিতে ন্যস্ত হলো, সাথে সাথেই ওই রিমান্ডে থাকা আসামিকে নিয়ে আসা হলো। তো রিমান্ডে ওদের জিজ্ঞাসাবাদ করার পর ও বলল ও বাই দিস টাইম যেটা হয়েছে হোসনি দালানে অ্যাটাক হয়ে গেছে। সরি, অ্যাটাকটা হয়নি, জাস্ট ওই অ্যাটাক হওয়ার 2 দিন আগের কাহিনী। তো ও বললো যে হ্যাঁ, মানে যেটা বলছে তাকে যেভাবে প্রশ্ন করছে অর্থাৎ লিডিং কোশ্চেন করেছে, এবং তোর মাথায় একজন পুলিশ কর্মকর্তা পিস্তল ঠেকিয়েছে যে একেবারে গুলি করে সত্যি কথা বল, গুলি করে। তো তখন তার কিছু টাইমও বাই করা দরকার ছিল, সেই টাইম বাই করতে গিয়ে সে হড় করে একটা গল্প বলে দিয়েছে। মামলা কিন্তু হয়ে গেছে। তো তখন আমরা মূল অনুসন্ধানে নামলাম। কিন্তু হড়হড় করেই বলা হচ্ছে, মানে যে দুজনকে ধরা হয়েছে দুজনই হড়হড় করে পুলিশের কাছেও স্বীকার করে ফেলেছেন, তারপরেই রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাহবুব এসে সংবাদ মাধ্যমে কথা বলেছেন, আজকে আদালতেও এরা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। আরেকটা যেটা প্রশ্ন উঠেছে, এটাও খুব স্পর্শকাতর প্রশ্ন মনির ভাই, কিন্তু মানে এই আলাপটাও করতেই চাই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব এবং আমরাও যেহেতু এখন এই মানে একরকমের সামাজিক যোগাযোগ মাধ্যমেই তো কথা বলছি, যে দুজন অভিযুক্ত হয়েছেন এই দুজন তরুণও হিন্দু সম্প্রদায়ের, এবং ইত্তেফাক পত্রিকা আজকে লিখছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশ্ন জাগছে যে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়ে, কারণ সিআইডির যিনি ইনচার্জ এই 4 খুনের ঘটনায় তদন্তের সঙ্গে যুক্ত, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দিয়েছেন যে উপকমিশনার, মামলার তদন্ত কর্মকর্তা সবাই হিন্দু ধর্মাবলম্বী, এবং ইত্তেফাক লিখছেন গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। পুলিশ কর্মকর্তারা বলছেন এটা একটা নিছক কাকতালীয় বিষয়, কাউকে ধর্মীয় পরিচয়ে তদন্তে যুক্ত করা হয়নি। কিন্তু এটা নিয়েও আরেকটা প্রশ্ন জাগছে, আর আপনি যখন বলছেন ওই যে প্রশ্ন করা হচ্ছে আর হড়হড় করে স্বীকার করে ফেলা, মানে 2 হিন্দু যুবকের জন্য তো স্বীকার না করা তার পরিবার তাদের জন্য আরো বেশি বিপজ্জনক এবং স্পর্শকাতরও হয়ে ওঠে। সেগুলো এই তদন্ত কাজটিকে নানাভাবে প্রশ্নের সম্মুখীন করছে কিনা, মানে প্রশ্নটা এই প্রশ্ন যে এত রকম উঠছে তার পেছনে এটাও একটা কারণ কিনা? দেখুন, এইটা মানে এই যে ধর্মীয় মানে তদন্ত কার্যক্রমের সাথে যারা জড়িত এরা কাকতালীয় মাইনরিটি কমিউনিটির হতেই পারে, হিন্দু সম্প্রদায়ের বা মানে সম্ভবত চাকমাও একজন আছে, এরকম মনে হলো আর কি ছবিতে। তো এইটা কাকতালীয় হতে পারে, কারণ সিআইডি যে কর্মকর্তা তার পোস্টিং তো আর হঠাৎ করে হয়নি, তার ওখানে পোস্টিং আছে। তো এইটা কাকতালীয় হতেই পারে। তো ওইটা হিসেব করেই, কিন্তু অনেক সময় হয়, আমরাও করেছি যে ধরেন একটা নারীর ঘটনা যদি হয়, নারী নির্যাতনের বা নারীর কোনো সেন্সিটিভ বিষয় হয়, সেই ক্ষেত্রে আমরা নারী কর্মকর্তাকে নিয়োগ দেই তদন্তকারী কর্মকর্তা হিসেবে, কারণ তার সাথে খোলা মনে কথা বলতে পারবে, বা তার ওই যে নারী কর্মকর্তা হিসেবে, তদন্তকারী কর্মকর্তা হিসেবে সবারই থাকা উচিত, বা তার একটু স্পেশালি যে নারী হিসেবে এক ধরনের সংবেদনশীলতা থাকবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি জানি না যে সেটা ওইটা মাথায় রেখে এই কাজগুলো করা হয়েছে কিনা, যেহেতু মানে একই সম্প্রদায়ের মানুষ হলে এটা তাদের একটু আলাদা রকমের টান থাকবে, একটা সংবেদনশীলতা আলাদা থাকবে, সেটা মাথায় রেখে এটা দেয়া হয়েছে নাকি কাকতালীয়, এটি আসলে আমার যেহেতু অ্যাক্সেস না থাকার কারণে আমি এটা বলতে পারছি না, তবে এটা কাকতালীয় হওয়াটাও অসম্ভব নয়। আর অভিযুক্তদের ক্ষেত্রে মানে ধরেন আমি ভাবছিলাম যে মানে এই অভিযুক্তরাও হিন্দু হওয়ার কারণে এই বিষয়টা নিয়ে আরো বিশেষভাবে আলাপ হচ্ছে কিনা, এবং এর সঙ্গে যদি একটু যুক্ত করে দেই যে আপনি বলছিলেন যে পরে আপনারা গিয়ে দেখলেন যে যেসব অনেক ক্ষেত্রে জঙ্গি কানেকশন, এই যে হিন্দু খ্রিস্টান, হিন্দু পুরোহিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এর আগেও আপনারা 2012 থেকে 2016 হ্যাঁ, এমনকি পীরের বাড়িতে গিয়েও এমন ঘটনা, মাজারের যে খাদেম এদের হত্যাকাণ্ডগুলো যেগুলো হয়েছে।
এমনকি 2025-এর অক্টোবরে মার্কিন দূতাবাস কিন্তু সরকারকে জানালো যে তাদের দূতাবাসের ভেতরে অমুসলিম কর্মীদেরকে টার্গেট করা হবে, সে বিষয়টা তারা জেনেছে এবং তাদের বিশেষ নিরাপত্তা দরকার। কাজেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা খুন সাধারণ খুন নাকি জঙ্গিরা খুন করেছেন, এটা কখন পুলিশ কর্মকর্তারা বুঝতে পারেন? জঙ্গিরা খুন করলে সাধারণত তো তাদের দায়িত্ব স্বীকার করার কথা, ক্রেডিট নেওয়ার কথা, নাকি এই বাংলাদেশে 90 জেএমবি বা এই জঙ্গি সংগঠনগুলো সেগুলো আগেও করতো না, এখনো তাই করছে না? মানে কি করে বোঝেন বা বোঝা যেতে পারে যে এটা একটা জঙ্গি কানেকশন আছে কিনা? আর পুলিশ যে খোলা মনে এই তদন্তটা করবে সেটাই বা নিশ্চিত হওয়া যায় কি করে? কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে তিনি এমন কি মনে করেন না যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে উদ্বেগ বাংলাদেশে আল কায়দা ঘাঁটি কাটতে চাইছে, এটা আমলে নেওয়ার কিছু আছে, এটা একটা অনুমান নির্ভর। এটা তো উনি আল কায়দা বিষয়ে বলেছেন, কিন্তু এটা যদি যদি এটা প্যাটার্ন মিলে যাচ্ছে, যদি জঙ্গি কানেকশন হয়ও তদন্তে বেরিয়ে আসে, সেটা হবে আইএস পন্থী, অর্থাৎ নব্য জেএমবি। তো নব্য জেএমবির বিষয়টা বলেন নাই। তো নব্য জেএমবি, কারণ এই যে আলামিন, মামুন সহ বিভিন্ন যে নাম বেরিয়ে আসছে, বোমা কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ বা সাভারে বোমা উদ্ধার, তারপর ইয়েতে কি ছাতা বোমা উদ্ধার, এগুলো আইএস এর কাজ, অর্থাৎ নব্য জেএমবির কাজ, আইএস পন্থী নব্য জেএমবির কাজ। তো এই ক্ষেত্রে আর আপনি যেটা বললেন যে ইয়েটা কি রেসপন্সিবিলিটি ক্লেইম করা, যে দায় দায়িত্ব স্বীকার করা, তো দায় দায়িত্ব স্বীকার ইন্টারেস্টিংলি গত বছর মানে যখন এই আইএস বা নব্য জেএমবির উত্থান হয় 2015 সালে, তখন তাদের একটা মিডিয়া আউটলেট ছিল আত-তামকিন। তো তামকিন মিডিয়া যেটা ছিল, সেইটাই তারা সাধারণত দায় দায়িত্ব স্বীকার করত। তো ইন্টারেস্টিংলি গত বছর আত্মামকিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে তারা ডট দিয়ে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার চেষ্টা করেছে, প্রত্যেকবারই এটা আসলে বন্ধ করে দিয়েছে। এটা আমরা আমাদের সামর্থ্যে না গোলালেও যাদের সামর্থ্য আছে তারা বন্ধ করে দিয়েছে। তো কিন্তু এই আত্মামকিন আবার খুলেছে গত বছর। তো গত বছর খোলার পর ওখানে কয়েকটা হত্যাকাণ্ডের রেসপন্সিবিলিটি তারা স্বীকার করেছিল, এবং এই 2-3 জনই মাইনরিটি কমিউনিটির মানুষ। বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, যেগুলোর তদন্ত আসলে আর ওইভাবে আগায়ও নাই বা ওই রকম আসামি ধরা হয়েছে। তো এইটা কিন্তু হয়েছে। তো পরবর্তীতে তাকে, কারণ যে দায় স্বীকার করছিল যে ছেলেটা, সে বাংলাদেশে থাকে, ফলে তাকে পরবর্তীতে তার যে গুরুরা, অর্থাৎ তার পিছনে যারা আছে, আইএস এর যারা একেবারে মূল নীতি নির্ধারক বাংলাদেশ বিষয়, তারা বলেছে এটা নিরাপদ না, তুমি এটা ডিলিট করে দাও, তুমি দেশের ভিতরে থেকে এটা তুমি দায় দায়িত্ব স্বীকার করো না। তো ফলে দায় দায়িত্ব স্বীকার নাও করতে পারে, দায় দায়িত্ব স্বীকার দিয়ে আসলে এটা বিবেচনা করার কোনো সুযোগ নাই। কিন্তু এটার ওই যে যদি এভিডেন্সটা আসলে খুঁজে বের করতে হবে, এটা পুলিশকেই আসলে বের করতে হবে, এবং তথ্য সূত্রগুলো, মানে এই যে অনেকগুলো ডটস আছে, এই ডটস গুলোকে একেবারে মিলিয়ে একটা মালার মতো যেটা গাঁথা, সেটা পুলিশকে করতে হবে। এখন খোলা মনে তদন্ত করবে কিনা, এইটা আসলে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। কারণ একটা সময় আমরা দেখেছি যে আমরা যখন চাকরিতে ঢুকেছি, আজ থেকে ধরেন 27-28 বছর বা 30 বছর আগে, তখন একটা ট্রেডিশন ছিল যে মানে আমি যেমন একজন প্রফেশনাল থাকা অবস্থায় একজন ওসি কে পেয়েছি, ইন্সপেক্টর, যিনি থানার ইনচার্জ ছিলেন। তো তার খুব সুনাম ছিল চিটং এর দিকে আর কি, চিটং এর বিভিন্ন থানায় তার পোস্টিং ছিল। পরে ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা যান, গাড়ি অ্যাক্সিডেন্টে। তো ওই ভদ্রলোকের খুব সুনাম ছিল যে সে ডাকাতি কেস তার একটাও আনডিটেক্টেড থাকে না। তো আমি প্রফেশনালদের কাছে আবার ওসিরা কিন্তু খোলা মনে কথাবার্তা বলে, কারণ জানে যে সে তো আর মানে ক্ষমতা নাই, প্রফেশনাল যা শিখতে আসছে, তো খোলা মনে কথাবার্তা বলে, সব কথাই সাধারণত শেয়ার করে। তো বললো যে স্যার, আমার একটা কৌশল আছে। কি কৌশল? বললে, স্যার, যেখানে ডাকাতি হয় ওই এলাকায় যাদের সম্পর্কে একটু খারাপ আছে, পারসেপশন আছে, একটু খারাপ লোক, এরকম আমি 50-60 জন ধরে ফেলাই। 50-60 জন ধরে মাইল লাগাইলে এর ভিতরে দেখা যায় যে 2-4 জন বেরিয়ে যায় যারা জেনুইন এই ঘটনার সাথে জড়িত। তো পুলিশ কিন্তু এই ধরনের তদন্ত এক সময় করেছে, সেটাও মাথায় রাখা দরকার। কিন্তু গত কয়েক বছরে মানে আপনার এই যে সায়েন্টিফিক যে ইনভেস্টিগেশন, সেটার ব্যাপারে পুলিশকে ট্রেন করা হয়েছে,
তো এখন তো বলা হচ্ছে যে আগে সবই দলীয়করণ হয়েছে, কাজ হয়নি, কিন্তু আমি তো জানি যে একমাত্র সাগর রুনি ছাড়া আর কোনো সেন্সেশনাল মামলা মানে ডিটেকশন হয় নাই এইরকম কোনো হিস্ট্রি গত অন্তত ঢাকায় গুরুত্বপূর্ণ ঘটনা আমার জানা মতে নাই। আর আমার একটা আছে যে নিলয় হত্যাকাণ্ড, ব্লগার নিলয় হত্যাকাণ্ড, এইটার তদন্তটা আমি শেষ করতে পারিনি, অর্থাৎ ডিটেক্ট করতে পারিনি। মানে নামগুলো পেয়েছি কারা করেছে, কিন্তু তাদের মূল আইডেন্টিটিটা আমি, অর্থাৎ টেক নেমটা, সাংগঠনিক নেমগুলো পেয়েছিলাম, বাট গ্রেপ্তার করা বা এটা পুরোপুরি করা সম্ভব হয়নি। আর তো সকল ঘটনারই তো সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের উপরে নানা রকম ট্রেনিং প্রোভাইড করা হয়েছে গত 15 বছরে, মানে পুলিশের যে ক্যাপাসিটি বিল্ডিং সেই কাজটা হয়েছে। পাশাপাশি নানা রকম ফরেন্সিক টুলস যেটা সেগুলো সংগ্রহ করা হয়েছে, এবং এই যে সক্ষমতা বৃদ্ধি, অফিসার দেওয়া, যেমন রংপুর তো একটা বিভাগীয় শহর, যেটা একটা রেঞ্জ হয়েছে, তারপর মেট্রোপলিটন পুলিশ হয়েছে, এখানে অনেক অফিসার এসেছে। আগে তো এটা ছিল না, আগে একজন এসপি থাকতো, তার নিচে এডিশনাল এসপি হয়তো একজন থাকতো, এএসপি থাকতো, এই ছিল সিনিয়র অফিসার। এখন তো ওখানে অন্তত 20 জন মানে কি বলে এএসপি আপওয়ার্ড অন্তত 20 থেকে 25 জন অফিসার ওখানে থাকে, ফলে এই সক্ষমতা বৃদ্ধির কাজটাও হয়ে গেছে। এবং ফরেনসিক পরীক্ষার পরেও পুলিশ বলে দিয়েছে যে এই যে 4 জনেরই যে মুখ বিকৃত হয়ে গেছে, যেটা থেকে ধারণা করা হচ্ছিল, পুলিশই বোধহয় প্রথম প্রাথমিকভাবে দেখেই বলেছিল যে কোনো রাসায়নিকের ব্যবহার হতে পারে। পুলিশ নাকি ফরেনসিক পরীক্ষা করেও এখন বলছে যে রাসায়নিকের ব্যবহারও হয় নাই, এটা আসলে দেহ গলতে শুরু করেছিল বা পচে গেছে তার নমুনা। মানে আমার সর্বশেষ প্রশ্ন, যে এটা যদি জঙ্গি ঘটনা হয় তাহলে তো এটা এখানে থামবে না, মানে এর আরো ঘটনা ঘটবে। আর আপনি বলছেন 2025-এও আইএস বাংলাদেশের নব্য জেএমবির যে ওয়েবসাইট, সেখানে কয়েকটি ঘটনার, সংখ্যালঘু হত্যার ঘটনাকে বিচ্ছিন্নভাবে তারা তাদের দায় স্বীকার করেছিল। মানে তাহলে এটা আসলে ওভাবে যদি হয়, মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা বা অন্য কোনো বয়ান তৈরির চেষ্টা, সেটা তো আসলে পরিস্থিতিকে আরো অনিরাপদ করবে, এবং এখানে তো আসলে তার মানে থামবে না। দেখুন, এটি ধামাচাপা দেওয়ার চাইতে অনেক সময় থাকে প্রেসার রিলিজ করা। মানে যখন একটা ঘটনা ঘটে তখন উপর থেকে না, মানে প্রচন্ড প্রেসার আসে যে কি করছো, কখন করবা, কতক্ষণ সময় লাগবে, এইরকম একটা। তো সেই ক্ষেত্রে তদন্ত তো আসলে ওভাবে হয় না। তদন্তে ঠিক আমার কত সময় লাগবে, এটার একেবারে প্রকৃত আসামি নির্ধারণ করতে কখন আমি পারবো, কখন গ্রেপ্তার হবে, এটা শুধু উপর থেকে দেওয়া হয় তাও না, মিডিয়ারও একটা প্রেসার থাকে কিন্তু প্রচন্ড, যে এই যে হয়তো 1-2 দিনে আসামি ধরা না পড়লে এই মিডিয়ার পক্ষ থেকে বলা হয় এখনো কাউকে গ্রেপ্তারি করতে পারেনি, কিন্তু এগুলোর সময় লাগে, এক একটার এক এক রকম সময় লাগে। এখন এটা দ্রুত হয়েছে, এটা যদি তারা ভিতরে, আসলে পুলিশ তো তদন্তের ক্ষেত্রে সবগুলো তাদের যে কি কি পেয়েছে, কি আলামত পেয়েছে, কি আলামত তারা পরীক্ষা করেছে, এগুলো সবসময় আসলে ডিসক্লোজ করেও না, বিশ্বে কোথাও করে না। কিন্তু এখন ভিতরে যদি ওই রকম মানে কোনো ইনক্লুসিভ যে এভিডেন্স, প্রমাণ, সেগুলো যদি পেয়ে থাকে তাহলে ডিফারেন্ট। আর না হলে কিন্তু যদি সেটা না হয় তাহলে মানে শুধুমাত্র প্রেসার রিলিজ করার ক্ষেত্রে, প্রেসারকে কমিয়ে রিডিউস করার ক্ষেত্রে, দায়মুক্ত হওয়ার জন্য দ্রুত করে থাকে, সেইটা হলে তো অবশ্যই আপনি যেটা বললেন, অর্থাৎ তাহলে যারা এই হত্যাকাণ্ডের সাথে মানে এই আসামি যদি না হয়, তো যারা জড়িত তারা তো মানে হাততালি দেবে যে হ্যাঁ আমরা মানে বেঁচে গেলাম। কারণ এরকম ঘটনা অতীতে ঘটেছে, ঘটেনি তা নয়। মানে আপনি যদি বিখ্যাত জজ মিয়ার কাহিনী বাদও দেন, এছাড়াও অনেক ঘটনা ঘটেছে, এবং ইন্টারন্যাশনালিও কিন্তু ঘটে যে প্রকৃত আসামি না, তার আপনি একটা মুভি দেখার থাকলে দেখতে পারেন, লাইফ অফ ডেভিড গেইল, একটা ইউএস মুভি। তো সেখানে দেখা গেছে যে একজনের ফাঁসি হয়ে গেছে, কিন্তু ফরেন্সিক আলামত মিলিয়ে একেবারে সকল রকম পরীক্ষা নিরীক্ষা, কিন্তু সে ঘটনার সাথে জড়িত না, একেবারেই সেই ঘটনার সাথে, হত্যাকাণ্ডের সাথে তার মানে কোনো যোগসূত্র ছিল না, কিন্তু তার ফাঁসি হয়ে গেছে। ফাঁসি হওয়ার পর এটা ডিটেক্ট হয়েছে, ভিডিও এভিডেন্স বের হয়েছে যে সেই হত্যাকাণ্ডটা সে ঘটায় নাই, এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো এরকম হয়, মানে মিসক্যারেজ অফ জাস্টিস সেটাও হতে পারে। তো কাজেই আমার মনে হয় যে এটা তাড়াহুড়া না করে, মানে ফরেনসিক এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, এইগুলোর উপরই নির্ভর করে সকল রকম যে প্রশ্নগুলো হয়েছে, মানে প্রশ্নগুলো এসেছে, অবিশ্বাস এসেছে, সন্দেহের তীর ছোড়া হচ্ছে, সবগুলোর জবাব পুলিশকে আসলে ধীরে সুস্থে এইগুলোর জবাবগুলো দিয়ে, মানে মানুষের যে কৌতূহল বা মানুষের যে অবিশ্বাস, দ্বন্দ্ব, সেটা দূর করতে হবে।
কিন্তু এত অবিশ্বাস হলো কেন? মানে যে দুজনকে ধরেছে এটা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জজ মিয়া কাহিনী আলোচিত হচ্ছে এই ঘটনার পর থেকে। মানে এই অবিশ্বাসের কারণ কি? এমনকি পুলিশ কমিশনার এসে আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন সংবাদ সম্মেলনে। মানুষ সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন যে উনি আসলে নাটক করছেন, গল্প বলছেন, তাই বোধহয় তিনি এত বেশি কেঁদেছেন। মানে এতটা সন্দেহই বা পুলিশের প্রতি হলো কেন এই ঘটনাটাতে? দেখুন, যে অফিসার কেঁদেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি। এই বডি ল্যাঙ্গুয়েজ বলে এটা আসল কান্না নয়, এটা আসল কান্না বলে আমার মনে হয়নি। কাজেই এই কান্নাটা আসলে কোনো ভালো কর্মকর্তা সুলভ বা অফিসার সুলভ কোনো আচরণ সেটাও না। অবশ্যই আমরা যারা পুলিশ অফিসার ছিলাম বা যারা পুলিশে চাকরি করে তারাও মানুষ, তাদেরও সমস্ত ধরনের ফিলিংস গুলো আছে, মায়া মমতা, তারপরে দুঃখ কষ্ট সবই আছে। কিন্তু যে কান্নাটা দেখেছি এটা আমার কাছে জেনুইন কান্না বলে মনে হয়নি। কারণ কাজেই এইটা নিয়েও মানুষের যারা বডি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে তারা বুঝবে এটা। তো সেই কারণে সন্দেহগুলো আসছে। এখানে কান্নাকাটি করার কোনো মানে প্রয়োজনও নাই, আবশ্যকতা নাই, এবং এটার জন্য মানে একটা জেনুইন তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে যদি শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনা যায়, সেটাই পুলিশ অফিসারের মূল দায়িত্ব, এবং সেইটা তার কান্না বা এতে এক ধরনের আনন্দও আছে। মানে এই যে এটা করতে পারলে যে একটা আমরা দেখেছি যে যখন 5-7-10 দিন 1 মাস পরে একটা মামলার ডিটেকশন হয়েছে, প্রকৃত আসামি ধরা পড়েছে, তদন্তটা একটা সফলতার দিকে এগিয়ে গেছে, তখন যে মেন্টাল স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু অনেক বেশি। তো ওই লক্ষ্যেই আমার মনে হয় যে এখন পুলিশের দায় আরো বেড়েছে। যে আর একটা তো আমরা দেখছি যে এই যে মামলার যে ধরন, 5 আগস্টের পর থেকে যে মামলার ধরন, আসামি টরেন্টো থাকলেও মানে আসামি টরেন্টোতে ড্রাইভ করছে, কিন্তু সে দেখা গেছে ঢাকায় একটা হত্যা মামলার আসামি হচ্ছে ওই সময়। সে ঘটনা হয়তো জানেই না, বা আমিও হয়েছি। আমি যখন নিউ ইয়র্কে আমি ওয়ার্কশপে যুক্ত, তখন দেখা গেছে ঢাকার হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত। তো এরকম হয়েছে। তো ফলে এইটার কারণে অবিশ্বাস, পুলিশের প্রতি অবিশ্বাস সবসময় কম বেশি ছিল। তো এইটা মানে আমরাও অনেক অবিশ্বাসের মুখে আমরা কাজ করেছি, তদন্ত করেছি। কিন্তু এখন এটাই 5 তারিখের 5ই অগাস্টের পরে এই যে এলোপাথারি মামলা, এই মামলায় আবার দেখুন মামলা হতে পারে, যেমন বিখ্যাত আসিফ নজরুল সাহেবও বলে গেছেন যে এটা পাবলিক মামলা দিলে আমরা কি করব। হ্যাঁ, বাদী মামলা দিয়েছে, কিন্তু সেই মামলায় যারা গ্রেপ্তার হয়, যে সুনির্দিষ্টভাবে পুলিশ জানে যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা ঘটনার সাথে জড়িত নয়, তারপরেও তাকে গ্রেপ্তার করছে এবং এই 2 বছর কোন রকম তদন্তের অগ্রগতি ছাড়াই জেলে পড়ছে। তো এই কারণে পুলিশের প্রতি অবিশ্বাস যেটা, সেটা আরো অনাস্থা যেটা, সেটি আরো বেড়েছে, আগের চাইতে আরো বেড়েছে। ফলে এই অবিশ্বাসকে জয় করতে হলে পুলিশকে কাজের মাধ্যমেই করতে হবে, পেশাদারিত্বের মাধ্যমে করতে হবে। এখানে কান্নাকাটি বা আবেগ দেখিয়ে সম্ভব নয়। প্রফেশনালিজম, পেশাদারিত্ব দেখিয়েই, তার এফিসিয়েন্সি দেখিয়ে, তার কমিটমেন্ট দেখিয়েই তাকে মানুষের এই অবিশ্বাসের যে অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আর পুলিশকে আসলে সবচেয়ে বেশি মানে নিরাপত্তার বোধ তৈরি করতে হবে বোধহয় সাধারণ মানুষের মধ্যে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতেই মানে উন্নতি হয়েছে